নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরি কলাকৌশল, পর্ব ৮, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট ৮। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। তো আজকের আলোচনা আপনারা শুনবেন যে আলোচনা করব হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল বিষয়ে। তো আজকের পর্ব হচ্ছে ৮ নম্বর। তো রোগীর সঙ্গে আমরা আলোচনায় করছিলাম যে সরাসরি প্রশ্নোত্তর পর্বের আগে তার শারীরিক ভাষা থেকে কিভাবে চারিত্রিক লক্ষণগুলোকে শনাক্ত করা যায়। আজকেও সেই ধারাবাহিক পর্বেই আছি, তবে আজকের আলোচনায় আনছি অন্য আর একটা বিষয়। সেই বিষয়টা হলো স্পর্শগত সংযোগ, বা ইংলিশে বলা যাবে ট্যাকটাইল কমিউনিকেশন। তো এই বিষয়ে মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব। তো এ বিষয়ে আমি প্রথমে একটু বলে নেওয়া যাক যে বিষয়টা কি, না হলে হঠাৎ করেই বিষয়ের কেন্দ্রে চলে গেলে বুঝতে অসুবিধে হবে। এই যে স্পর্শগত সংযোগ, অর্থাৎ আমরা প্রতিদিনই যে টাচ করি, মানুষকে স্পর্শ করি, সেটা এই বিষয়টা আসলে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। ফলে এটা মনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ধরা যেতে পারে। এটাই একটা ভ্রূণের অন্যান্য যখন জ্ঞানেন্দ্রিয়গুলো তৈরি হয়, তার মধ্যে কিন্তু এটা প্রথম তৈরি হয়। গর্ভকালীন সময়ের শেষ দিকে আমরা দেখি যে যদি কোনো ভ্রূণের অস্বস্তি হয় মায়ের জরায়ুর মধ্যে, তাহলে সে কিন্তু নড়াচড়া করতে থাকে, অনেক সময় হাত পা ছুঁড়ে, এবং মায়েরা সেই নড়াচড়া এবং তার বিষয়টা অনুভবও করেন। অন্যান্য জ্ঞানেন্দ্রিয়গুলো যেমন মস্তিষ্কের কেন্দ্র থেকে কোনো একটা বিশেষ যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ, যেমন চোখের কথাই যদি ধরি, চোখ হচ্ছে বাইরে রিফ্লেক্টর যন্ত্র, তার সেন্টার থাকে মস্তিষ্কের মধ্যে। এরকম টেস্টেরও তাই, কানেরও তাই এরকম। কিন্তু স্পর্শের বিষয়গুলো কিন্তু তা না। স্পর্শের বিষয় কিন্তু শরীরের সর্বত্র। আমাদের শরীরটাই তো ত্বকে মুড়ে মুড়ে আছে, এবং বেশ এর আকারও বৃহৎ। তাই এই সর্বত্র কিন্তু এই ত্বকের নিচে ছড়িয়ে আছে রিসেপ্টরগুলো। এই ত্বকের 1 মিলিমিটার অংশ কিন্তু বাদ নেই সেটা। তাই স্পর্শের ভূমিকা সে কারণে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বলে আমরা মনে করি, বা ফিজিওলজিস্টরাও তাই মনে করে। স্পর্শ মানে যে সাধারণভাবে শারীরিক স্পর্শের মধ্যেই তার প্রভাবটা সীমাবদ্ধ, তা কিন্তু নয়। এটা মনের বিভিন্ন আবেগধর্মী বৃত্তিগুলোকে নির্ভুলভাবে প্রকাশ করতে সাহায্য করে। যেমন ধরুন ভালোবাসা, ঘৃণা, রাগ, অসহায়তা, শীতলতা, বেপরোয়া ভাব, বেপরোয়া মনোভাব,
কামুকতা, দুঃখ, বন্ধুত্ব, শত্রুতা, এরকম অনেক বৃত্তির কথা বলা যেতে পারে যেগুলো খুব আবেগধর্মী। তা এই ত্বকের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে প্রকাশ করে মানুষ। প্রাত্যহিক জীবনে আমরা তো অন্যদের এবং ধরুন অন্যরাও আমাদেরকে কিন্তু নানাভাবেই স্পর্শ করে আমরাও চলেছি এবং অন্যরাও আমাদের স্পর্শ করে চলেছে। সেগুলো কিন্তু সবসময় আমরা সচেতনভাবে উপলব্ধি করে দেখি না, কিন্তু অবচেতনভাবে কিন্তু তার প্রভাব খুব সুদূর প্রসারী হতে পারে। তাহলে স্পর্শের গভীরতা একটা বিশাল বিষয়, এটা বোঝা যাচ্ছে। আবার অন্যদিক থেকে কিন্তু আমরা এটা দেখতে পারি, এটা এই স্পর্শ সংযোগ কিন্তু শাঁখের করাতের মতোও হতে পারে। এরকম ওই শাঁখের করাত যেরকম আইতেও কাটে যাইতেও কাটে, অর্থাৎ দ্বিমুখিতা আছে, এরও কিন্তু দ্বিমুখিতা আছে, অর্থাৎ ভালো এবং খারাপ দুটো দিকই এর আছে। হঠাৎ অর্থাৎ যদি সঠিকভাবে প্রয়োগ করি এটা খুবই স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু যদি বেঠিকভাবে প্রয়োগ হয় তাহলে কিন্তু ক্ষতিকারক এবং অসুস্থতা তৈরি করতে পারে। যে সমস্ত শিশুরা দেখুন, বা আমাদের অভিজ্ঞতায় কিন্তু এটা আছে, যে সমস্ত শিশুরা ছোটবেলায় বাপ মায়ের কোনো স্পর্শ পায়নি, ওই ভালোবাসার স্পর্শ, তারা বড় হয়ে কিন্তু ভারসাম্যহীন মনোবৃত্তির হয়ে যেতে পারে। যেমন খুব অহংকারী, বদমেজাজি, এমনকি পাশবিক মনোবৃত্তির হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার লক্ষ্য করবেন, একটা শিশু কাঁদছে, সাংঘাতিক ভাবে কাঁদছে, কেউ তা থামাতে পারছেন। মা এসে কোলে তুলে একটা সাধারণ স্পর্শ করলো হাত দিয়ে, ব্যাস শিশুটা চুপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে স্পর্শের মাধ্যমে মায়ের ভালোবাসা কিন্তু একদম ছোটবেলা থেকেই পেয়ে যাচ্ছে। সেই কারণে আমরা দেখেছি যে গাইনোকোলজিতে অনেক আগে ছিল না, পরে এই জিনিসটা চালু হয় যে শিশু জন্মানোর পরেই মা এবং শিশুকে সবসময় যে হসপিটালের ধাত্রী রুমে এক জায়গায় তার শরীরের কন্ট্যাক্টে রাখার জন্য ব্যবস্থা করা হয়। এইটাকে বলা হয় ক্যাঙ্গারু কেয়ার। যেমন ক্যাঙ্গারুরা বাচ্চাকে বডির সঙ্গে নিয়ে দৌড়তে থাকে, অর্থাৎ বডির সঙ্গে তার স্পর্শটা সবসময়ই পায়। এর ফলে বাচ্চাটা কথা কিন্তু বলতে পারুক বা না পারুক, অনুভূতিগত দিক থেকে মায়েরা কিন্তু চট করে ধরে নিতে পারে বাচ্চাটা ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে। তখন তারা নার্স বা ডাক্তারকে বলতে পারে সে কথা, তখন তারা যা ব্যবস্থা নেওয়ার নিতে পারবে এবং সেটি কাজটা দ্রুততার সঙ্গেই হতে পারবে। সেই চিন্তা করেই
এই ক্যাঙ্গারু কেয়ারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা যাক, এবার আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা স্মরণ করতে পারি। ছোট এলাকার ঘটনা, আমার নিজেরই। আমি ছোটবেলায় দীর্ঘদিন দাদু দিদার বাড়িতে ছিলাম, বিশেষ কোনো কারণে থাকতে হয়েছিল। সেই সুবাদে আমার এক মাসির সঙ্গে আমি খুব ছোট, মাসি 12 ক্লাসে পড়ে, তা সেই মাসির সঙ্গে বন্ধুত্ব হয় খুব। মাসি ঘুড়ি বানিয়ে দিত, তারপর সব জায়গায় নিয়ে যেত। আমি তার মোটামুটি ওই যে বাংলা কথায় বলে না, ন্যাওটা ছিলাম, ন্যাওটা থাকা, তাতে আমি তার ন্যাওটা ছিলাম। এমনকি প্রাইভেট পড়তে গেলেও সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে যেত। তা মাস্টার মশাই রহস্য করে বলতেন, এটা কি তোমার সিকিউরিটি গার্ড নাকি? যাই হোক, 12 ক্লাসে পড়তে পড়তেই মাসির বিয়ে হয়ে যায়, কোথায় না টাটা নগরীতে। একদিন সকালে সেখানে ঘুম থেকে উঠে ও প্রস্তুতি নিচ্ছে, সেখানে যাবে আর কি, বিয়ের পরই। একদিন সকালে সেখানে যাবার আগে কোনো কথা না বলে আমার থমথমে মুখ দেখে কাছে আসলো। আমার থুতনিতে তার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে তা নিজের ঠোঁটে লাগিয়ে চুমু খেলো। তার নিজের চোখেও তখন কিন্তু জল টলটল করছে। সেই যে দৃশ্য আমি এখনো ভুলিনি। আমরা কেউ কাউকে আর একটা কথাও বলিনি, কিন্তু হাজার কথাতেও এই অনুভূতি, এই ভালোবাসা, এই বন্ধুত্ব কিন্তু ব্যাখ্যা করা যাবে। তাহলে বুঝুন যে স্পর্শের গভীরতা এতই ব্যাপক যে আপনি হাজার কথা বলেও সেই জিনিসটা করতে পারবেন না, আনতে পারবেন, সেই অনুভূতি তুলে ধরতে পারবেন। কিন্তু আমরা এ বিষয়ে খুব একটা সচেতন নই সবসময়। তো আবার একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে, এটা আবার অন্যরকম উদাহরণ। যেমন ধরুন, এটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের শিশুবেলার ঘটনা। ওনাদের বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন, কাজ টাজ করে দিত আর কি, যেমন সব বাড়িতেই গৃহস্থ বাড়িতে থাকে সেরকম। তা ওনার কোলে কিন্তু শিশুটি কিছুতেই যেতে চাইতো না, কান্নাকাটি চিৎকার করে উঠতো উচ্চস্বর। কিন্তু অন্য কারো কোলে যেতে কিন্তু এরকম করতো না। তা একদিন সবার অলক্ষ্যে ওই মহিলাটি শিশু প্রণবানন্দজিকে কোলে নিয়েন কোনো মতে। কিন্তু তারপরেই ওই শিশুর গায়ে চাকা চাকা চর্মরোগ মানে র্যাশ বেরিয়ে পড়ে। তা কেন এমন হলো? একটা ফুটফুটে শিশু, হেলদি, হঠাৎ করে এরকম কেন হলো? তা অনুসন্ধানে জানা যায় যে মহিলাটির স্বভাব চরিত্র ভালো ছিল না। তাহলে ওই শিশু তা জানলো কিভাবে? এটা একটা প্রশ্ন বড়। তো সে প্রশ্নের উত্তর দেওয়াও এত সহজ না। বলা যেতে পারে যে ওই শিশুর জ্ঞানেন্দ্রিয়ে ওই মহিলার কোনো না কোনো বিরূপতা
ধরা পড়েছিল। তাই স্পর্শ তার স্পর্শ ওই শিশু চাইছিল না। অর্থাৎ স্পর্শের খারাপ প্রভাবও কি মারাত্মক হতে পারে। তো এত দ্বারা একটা বিষয়ে কিন্তু সিদ্ধান্ত টানা যায় বা যেতেই পারে যে স্পর্শের প্রভাব নির্ভর করে যে দিচ্ছে মানে গিভার এবং যে নিচ্ছে রিসিভার তাদের মধ্যেকার সম্পর্কের উপর। অর্থাৎ কে দিচ্ছে এবং কাকে দিচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কটা যত গভীর হবে তত এই স্পর্শ গভীরভাবে কাজ করবে। সম্পর্ক যত খারাপ হবে তত খারাপ প্রভাব পড়বে। যেমন মা খুব রেগে যাওয়া অবস্থায় তার কোলের শিশুটিকে বুকের দুধ দিচ্ছে, আর তাকে শিশুর কিন্তু খিঁচুনি শুরু হয়ে যাচ্ছে, যা আমরা ক্যামোমিলাতে পড়েছি। হতে পারে বৈজ্ঞানিকরা বলবেন যে মায়ের এই রাগের প্রভাবে কোনো একটা কেমিক্যাল এই দুধের মধ্য দিয়ে এসে শিশুর শরীরকে আক্রান্ত করেছে। কিন্তু সেটাও তো টাচ, স্পর্শ, তার দুধটা পেটে যাচ্ছে, তার স্পর্শ, তার মধ্য দিয়ে তার প্রভাবটা স্পর্শ করছে। সুতরাং একটা স্পর্শ তো আছেই। তারপরে কথা হলো যে এই স্পর্শ যে দিচ্ছে এবং নিচ্ছে তাদের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত স্পর্শ। যেমন ধরুন অনিচ্ছাকৃত অনেক স্পর্শ হয়, আবার ইচ্ছাকৃত অনেক স্পর্শ হয়। অনেক ক্ষেত্রে রিসিভার যে গিভার অর্থাৎ যে দিচ্ছে স্পর্শটা সে হয়তো ইচ্ছাকৃত দিচ্ছে, আবার গ্রহিতা সেটা অনিচ্ছাকৃত হচ্ছে তার কাছে। যেমন প্রণবানন্দজির ঘটনাই সেটা প্রমাণ করে। এছাড়াও আমাদের প্রতিদিনকার ইয়েতে আমরা দেখি, অভিজ্ঞতায়, বাসে, ট্রামে, ট্রেনে বা যেখানে খুব ভিড় ভাট্টা হয় সেসব জায়গায় কিছু লম্পট চরিত্রের লোক তাদের নিজেদের কামুকতা লোভ সামলাতে না পারে মহিলাদের পেছনে দাঁড়িয়ে যায় এবং শরীরের স্পর্শ দিতে থাকে। এটা ওই লোকটির ক্ষেত্রে ইচ্ছাকৃত হলেও মহিলাটির ক্ষেত্রে তো অনিচ্ছাকৃত এবং খুব বিরূপধর্মী, অস্বস্তিতে পড়ে যায় অনেক ক্ষেত্রে। তারা অনেক সময় সম্মানের ভয়ে কিছু বলেন না, কিন্তু ভীষণভাবে মানসিক একটা নির্যাতনের মধ্যে পড়ে যান। তো এই যে স্পর্শগুলো কাকে দিচ্ছে, কোথায় দিচ্ছে, কোন জায়গায়, অর্থাৎ পাবলিক প্লেসে না নিজের প্রাইভেট প্লেসে, সেফটি জায়গায় না আনসেফ জায়গায়, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে যা মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। স্পর্শের ধরন কেমন, হালকা না গভীর। যেমন বিদেশ থেকে স্বামী ফেরত এলে তখন যে স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন হয় সেগুলো অনেক সময়
গভীর হয়, আবার দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে এটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। এগুলো তো আমরা বাস্তব অভিজ্ঞতায় সবাই জানি। শরীরের কোন স্থানে কোন বিশেষ অবস্থায় তা প্রয়োগ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শরীরের কোন স্থানে, ধরুন মাথা বা ঘাড় বা হাতের বাইরের দিক, এগুলো অনিঃসেপ জোন। কিন্তু হাতের ভেতরের দিক বা পিঠ বা বুক, পেট, নাভি বা তার নিচে বা জঙ্ঘা, এগুলো গ্রয়েন, এটা খুব ভাইটাল। এবং এই স্থানগুলোতে যদি একমাত্র প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এরকম বিশেষ সম্পর্ক ছাড়া স্পর্শ করাটা গর্হিত কাজ বলেই ধরা হয়। একটা ঘটনা জানি, সেটা চিকিৎসিত হচ্ছিল আমার কাছে। আনম্যারিড মেয়ে প্রেম করছিল, তো যার সঙ্গে প্রেম করছিল সে একটু উগ্র প্রকৃতি এবং খুব এগোটিক। সে সবসময় দেখুন দারিত্ব একটা পছন্দ। সে যে প্রেম করছে সেটা না দেখিয়ে লোক পাবলিকলি শো না করলে তার ভাল লাগে। আবার যদি দেখা যায় যে প্রাইভেট প্লেসে, অর্থাৎ ঘরের নির্জনতায়, তখন দেখছে যে সে কিন্তু ততটা তার প্রতি আগ্রহী হচ্ছে। তখন একটা কিছু করে বসবে বা আলিঙ্গন করবে বা চুম্বন করবে ইত্যাদি, সেদিকে আগ্রহী হচ্ছে। তো প্রাইভেট প্লেসে গেলে তার যেন চুমু খাওয়ার বাতিক চলে যায়, মানে নিজেকে শো করার একটা প্রবণতা। তো সেই কারণের জন্য এই যে স্পেস এন্ড টাইম, আগের দিন বলেছিলাম, ডিস্টেন্স মেনটেনিং, তো সেই কারণের জন্য মেয়েটা ওকে বাতিলই করে দিই, রাহ এর সঙ্গে প্রেম চলবে না, সারা জীবনই বিরক্ত করে, এর কোনো সম্মান বোধ নেই। তো সেই কোন অবস্থায় এটা প্রয়োগ হলো, সেটা একটা গুরুত্বপূর্ণ। উভয়ের সম্মতিক্রমে হলো কি অসম্মতিক্রমে হলো? এখানে মেয়েটার ক্ষেত্রে অসম্মতিক্রমে হচ্ছে, সুতরাং তার মনের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে, সে কারণের জন্যই ভেস্তে গেল। সম্পর্কের ধরন এবং পুরুষে পুরুষে না পুরুষ এবং নারীর মধ্যে এটা হচ্ছে, কেননা লিঙ্গ ভেদে স্পর্শের ধরনও পাল্টে যাবে। মা ও সন্তানের মধ্যে স্পর্শের যে ধরন যেমন হবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে নিশ্চয়ই সেই স্পর্শের ধরন তেমন হবে না। কারণ ভালোবাসার রকম ধরন আলাদা আছে। ওটাই ভালোবাসা, কিন্তু ওটা মমত্ববোধের ভালোবাসা, এটা আবেগের ভালোবাসা, অ্যাফেকশনের ভালোবাসা। সুতরাং এই দুটো জিনিসকে দুরকম ভাবেই দেখতে হবে। এবার আমরা আসব ক্লিনিক্যাল দিক থেকে এইসবের গুরুত্ব কি রকম। আমরা যে স্পর্শ নিয়ে এত কথা বলছি, এর আমাদের তো হোমিওপ্যাথি চর্চা করে আমরা খাই, তো আমাদের সেই বিষয়ে গুরুত্ব কিরকম। সাধারণত আমরা চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, যেমন প্যালপেশন, পারকাশন ইত্যাদি করতেই হয়। আমরা দেখেছি যে গাইনোকোলজিস্ট যারা
তারা পিভি করেন, অর্থাৎ ভ্যাজাইনাতে অঙ্গুলি প্রবেশ করাতে হয় এবং কি প্যাথোলজি আছে পেলভিক রিজিয়নে তা জানার জন্য এই পরীক্ষাগুলো করতেই হয় ক্লিনিক্যালি, এবং অন্য অন্য যন্ত্রপাতিও প্রবেশ করাতে হয়, সে প্রাইভেট পার্টসে হোক বা শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে। যারা টেকনিশিয়ান তাদেরও এটা করতে হয়। সেক্ষেত্রে স্পর্শ হওয়াটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন অপারেশনের আগে বা অপারেশন করার সময় এবং পরে তাকে তৈরি করতে এই স্পর্শ দরকার হয়ে পড়ে। এতে খুব স্পর্শকাতরও, এ ব্যাপারগুলোতে কেউ স্পর্শকাতর থাকতে পারে, আবার অনেকে সাহসীও থাকে, অনেকে অপারেশন টেবিলেই যার জন্য হার্ট ফেল করে ফেলে ভয়ে। যদিও চিকিৎসক সব বিষয়ে আগে থেকেই ব্যবস্থা বা যেটাকে বলে প্রিকশন নিয়ে থাকেন, এগোন, কিন্তু তা সত্ত্বেও এরকম ঘটনা ঘটে। কিন্তু ধরুন চিকিৎসকের যে সামান্য স্পর্শ তার কাঁধে বা পিঠে এবং সঙ্গে মধুরতম ব্যবহার, এক্ষেত্রে রোগীকে কিন্তু প্রভূত পরিমাণে সাহায্য করতে পারে, তার আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে, তার ভয় দূর করে দিতে পারে। সুতরাং স্পর্শের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রগুলোতে। যখন ধরুন হোমিওপ্যাথির ছাত্র ছিলাম, তখন সার্জারি ক্লাসের একটা ঘটনা আমি বলতে চাই এখানে। একজন সার্জন আমাদের মলদ্বারের প্যাথোলজি পড়াতে যে এই গল্পটা বলেছিলেন, যদিও খুব মস্করা করে বলেছিলেন, তাহলেও ব্যাপারটা তো সত্য। উনি ওনার ক্লিনিকে একজন রোগীর মলদ্বার থেকে রক্তপাত হচ্ছে এরকম একটা রোগীকে ক্লিনিক্যালি পরীক্ষা করতে প্রস্তুত হয়েছিলেন। তা রোগীকে প্রস্তুত করে পরীক্ষার টেবিলে শোয়ানো হয়েছে। উনি নিজেও অ্যাপ্রন, গ্লাভস ইত্যাদি পরে রোগীকে পরীক্ষা করতে এগিয়ে এলেন, কিন্তু যাহা মাত্র মলদ্বারে আঙুল স্পর্শ করলো, তাহা মাত্র দুই পা জড়ো করে ওই সার্জনের বুকে এমন লাথি মারলো রোগীটা, যে লাথি খেয়ে দরজাটা খোলা ছিল, খোলা দরজা দিয়ে উল্টে একেবারে রাস্তায় যেয়ে পড়লেন ডাক্তারবাবু। বাইরের সবাই দেখতে পেল যে একজন ডাক্তার অ্যাপ্রন গায়ে জড়িয়ে গড়াগড়ি খাচ্ছে। সুতরাং মলদ্বারে পরীক্ষার ব্যাপারে উনি আমাদের সংযত হতে বললেন। জায়গাটা কারো কারো অতিমাত্রায় স্পর্শকাতর থাকে, উনি যেটা বললেন। তাহলে বুঝতেই পারছেন যে স্পর্শের ভূমিকাগুলো কতটা গভীর আছে সব ব্যাপারেই। এবার আমার শিক্ষাগুরু ডাক্তার তপন কাঞ্জিলালের একটা গল্প আপনাদের শোনাই। তিনি একটা রোগিণীর কেস হিস্ট্রি নিতে জানতে পারলেন যে তার তলপেটে সাংঘাতিক ব্যথা, যার জন্য ঘুমোতে পারেন। সমস্ত রেকর্ডিং সমাপ্ত হওয়ার পরেই তিনি জায়গাটা প্যালপেশন করতে চাইলেন,
এবং দেখতে পেলেন যে সামান্য স্পর্শে রোগী খুবই কোঁকিয়ে উঠছে। তো রেকর্ডিং করার সময় তিনি জানতে পেরেছেন যে রোগিণীর অতিরিক্ত মাত্রায় কামুকতা ছিল। স্বভাবতই ওনার মনে প্রশ্ন এসেছে যে সামান্য স্পর্শেই যার ব্যথা হচ্ছে, সে সহবাসের সময় তা কি করে সহ্য করছে। তো প্রশ্নটা সঙ্গত। এ বিষয়ে তার স্বামীকে আলাদাভাবে ডেকে প্রশ্ন করাতে জানা যায় যে সহবাসের সময় কোনো ব্যথার কথা বলে না, বরং আরো জোরে চাপ দিয়ে সহবাস করতে বলেন। ডক্টর কাঞ্জিলাল পুনরায় পরীক্ষা করে তা নিশ্চিত হলেন। অর্থাৎ লক্ষণটি খুবই অদ্ভুত শ্রেণীর, স্লাইট টাচ অ্যাগ্রাভেশন বাট রিলিভড বাই হার্ট প্রেশার। এভাবে স্পর্শের মাধ্যমে অনেক লক্ষণ হোমিওপ্যাথিতে পাওয়া যেতে পারে। যেমন আমি একটা রোগীর ক্ষেত্রে দেখেছিলাম যে গলায় একটা গ্ল্যান্ড ফুলেছে, দেখতেও পাচ্ছি যে ফোলা আছে, উপরে একটা রেডনেস হয়ে আছে। তো তবু আমি কি মনে করে প্যালপিট করতে গেলাম। আশ্চর্য ব্যাপার, প্যালপেট করতে যে দেখছি রোগীর কোনো ব্যথাই নেই, রেডনেস আছে অথচ কোনো ব্যথা নেই, ফোলা আছে অথচ কোনো ব্যথা নেই, চাপ দিলাম তাতেও ব্যথা বলে না। একটা আশ্চর্য ব্যাপার। সুতরাং দিস ইজ এ পিকুলিয়ার সিমটম। সুতরাং এই প্যালপেট করা আমাদের রোগীদের অনেকেই করেন না, কিন্তু করা উচিত। কি ফিলিংস, রোগীর সাবজেক্টিভ ফিলিংস কি বা প্যাথোলজিটা কি, যদি হ্যাঁ ব্যথা করতো তাহলে আমি এটা তো কমন সিমটমই, ওটা নিয়ে কোনো চিন্তা করতাম না। তো এখানেও কিছু পর্যবেক্ষণ টানা যেতে পারে যে আপনি যে স্পর্শটা করছেন ও স্পর্শের ধরন কেমন, কতটা চাপ দিচ্ছেন, কে কাকে কি উদ্দেশ্যে এই স্পর্শ দিচ্ছে, কতক্ষণ ধরে দিচ্ছে, যাকে দেয়া হচ্ছে তার প্রতিক্রিয়ার ধরন কেমন, কোন জায়গাটায় স্পর্শটা দিচ্ছে। ডাক্তারের ক্ষেত্রে একরকম, স্বামীর স্পর্শ দেওয়ার ক্ষেত্রটা কিন্তু আলাদা। যার জন্য ডক্টর কাঞ্জিলাল স্বামীর কাছে রিপোর্ট পাওয়া সত্ত্বেও পুনরায় আবার পরীক্ষা করলেন কোন রোগের ক্ষেত্রে স্পর্শর ধরন পাল্টাচ্ছে কিনা। যেমন একটা উদাহরণ একটু আগেই দিলাম, তো এবার আসি অন্য প্রসঙ্গে। এখন স্পর্শ করার কতগুলো রীতিনীতি সম্পর্কে বলা যায়। যেমন ধরুন কবজি বাঁকিয়ে ধরা, কবজির পিছনটা বাঁকিয়ে ধরে অন্যের ঠোঁটের কাছে টেনে ঠোঁটের কাছে ধরা, এটা কিন্তু একটা আশ্বাস দেওয়ার একটা ভঙ্গি বা ইঙ্গিত মাত্র। এটা পরিণত বয়সের মানুষেরা এটা করে থাকে জেনারেলি। এবার এটা হচ্ছে যে ক্ষিপ্র মৃদু মৃদু আঘাত, মৃদু অথচ ক্ষিপ্র আঘাত বা চাপড় দেওয়া, আমরা সাধারণ কথায় যেটা বলি চাপড় দেওয়া হালকা করে, এটা ইংরেজিতে বলে প্যাটিং। যেমন খুবই দুর্দশাগ্রস্ত কাউকে
আমরা নরম ভাবে স্পর্শ করে আশ্বস্ত করি, হালকা করে হয়তো কাঁধে, মাথায় বা পিঠে আমরা কিন্তু হালকা করে স্পর্শ করে তাকে যে আশ্বাস দিয়ে থাকি, এই জিনিসটা কিন্তু এই হালকা করে আশ্বাস দেওয়াটাও, দিলেও যাকে দেয়া হচ্ছে সে কিন্তু কিভাবে নিচ্ছে ওটা একটা ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব, এখন জেনারেল বিষয়টা বলে নিচ্ছি। যেমন ধরুন চুম্বন একটা বিষয়, কিসিং, এটা একটা স্পর্শের বিষয়। খুব ঘনিষ্ঠ দুজনের মধ্যে এ সম্পর্কে সবাই নিশ্চয়ই জানেন, আলাদা করে ব্যাখ্যা করার দরকার পড়ে না, তবুও বলি যে ঘনিষ্ঠ দুজনের মধ্যেই আবেগের আদান প্রদানে এই যে ঠোঁটের ও দাঁতের স্পর্শ একে অপরের ঠোঁটে বা মুখে বা উরুসন্ধিতেও হতে পারে, দিয়ে থাকে, কিন্তু এর ধরনে উগ্রতা প্রকাশ পেতে পারে। এই ধরনটা হলো খুবই গুরুত্বপূর্ণ। ধরনে উগ্রতা প্রকাশ পেতে পারে। এক রোগিণীর বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে তার সাথী মিলনের সময় কামড়ে হিঁচড়ে তাকে বিধ্বস্ত করে দেয়, হাজার মানা করা সত্ত্বেও শোনে না। তা আমি তাকে চিকিৎসার জন্য আনতে বলেছিলাম। তার বংশগত ইতিহাসে খুঁজে দেখা যাচ্ছে যে আত্মহত্যা, ভয়ঙ্কর ভাঙচুর করার রাগ, স্ট্রোক, পাগলামি, ক্যান্সার বহু পরিমাণে ছিল। অর্থাৎ সিফিলিসের প্রাধান্য ছিল খুব উল্লেখযোগ্য। রোগী ছিল প্রতিশোধ পরায়ণ, ধ্বংসাত্মক টাইপের, হিংসা এবং ঘৃণাতে ছিল তীব্র মাত্রায়। তো সবকিছু চিন্তা ভাবনা করে সব কেস রেকর্ডিং তো এখানে তুলে ধরা যাবে না, তো সমস্ত দিক বিবেচনা করে নাইট্রিক অ্যাসিড এসেছিল, উচ্চ শক্তি প্রয়োগ করা হয়েছিল এবং ফলে তাদের মধ্যে বিচ্ছেদের হাত থেকে রক্ষা করা গেছে, এইটুকুই বলতে পারি। এবার আসি আলিঙ্গন প্রসঙ্গে, ইংলিশে যেটাকে বলে এমব্রেসিং। দুটো হাত দিয়ে যদি কোনো ব্যক্তি অপরকে সামনে, পেছনে বা পাশ থেকে জড়িয়ে ধরে তবে তাকে আলিঙ্গন বলে। কিন্তু এটারও গভীরতা, হালকা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে। এটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ভালোবাসা জানাতে হতে পারে, মা তার ভয়ার্ত সন্তানকে আশ্বাস দেওয়ার জন্যও করতে পারে। সুতরাং প্রয়োগের ক্ষেত্রে এর বিভিন্নতাগুলো বিভিন্ন রকম। সুতরাং কেউ কাউকে জড়িয়ে ধরছে মানে কি উদ্দেশ্য, সেটার সার্কামস্ট্যান্সিয়াল যে অ্যানালিসিস, তা থেকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে বা সিমটমটাকে বার করতে হবে। যেমন করমর্দন, হ্যান্ডশেক, এটা তো আমরা সবাই করে থাকি কম বেশি, এবং যখন তখনই হাটে মাঠে ঘাটে সর্বত্রই হচ্ছে। এর প্রাচীনকালের ইতিহাস থেকে জানা যাচ্ছে যে অতীতে কি হতো, এক গ্রুপের সঙ্গে আর এক গ্রুপের সবসময় লাঠালাঠি বা বিদঙ্গা লেগেই থাকতো। সে জায়গা জমি নিয়ে, সম্পত্তি ধন সম্পদ নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়েই, বা কোনো নারী ঘটিত ব্যাপার নিয়ে অনেক কিছুই হয়েছে। তা দেখা যায় যে ধরুন কোনো এক দলের কোনো এক মাতব্বর আর এক দলের মাতব্বরের কাছে এলে সেই সময় কি করা হতো, সে হাত উঁচু করত,
অর্থাৎ তার হাতে কোনো অস্ত্র লুকোনো নেই, সে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, এটাই জানান দিত। সেইটাই পরবর্তীকালে করমর্দনে পরিণত হয়েছে। এই করমর্দনের ধরন থেকে বিভিন্ন মানসিকতা খুঁজে পাওয়া যেতে পারে। মোটামুটি 3 ধরনের মানসিকতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। যেমন প্রাধান্যকারী, যেটাকে ইংলিশে বলা যাবে ডমিনেটিং, বশ্যতাকারী, সাবমিসিভ এবং সমতা রক্ষাকারী, ইকুয়ালিটি, এরকম। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, একটা আক্রমণাত্মক বা আগ্রাসী হ্যান্ডশেক কাকে বলে, অ্যাগ্রেসিভ হ্যান্ডশেক কাকে বলে, যেখানে ব্যক্তিটি হাতের তালু কি করে, করমর্দনের সময় নিচের দিকে রাখে, আর অন্যকে যে করছে তাকে কখনোই ওপরে উঠতে দেয় না, যা অন্যকে নিয়ন্ত্রণের ইঙ্গিত বহন করছে। নিজের সম্পর্কে উঁচু ধারণা পোষণকারী এই যে ব্যক্তিটি, এরাই এই কাজ করে। অর্থাৎ আমাদের রুব্রিক চয়েস হবে ইগোটিক, ডমিনেটিং পার্সন, পাওয়ার লাভ অফ, এটা অবশ্যই সাইকোটিক ডমিনেন্ট পার্সন বা ক্যারেক্টার। এরপরে আমরা আসছি মরা মাছের মতন করমর্দন, বা ইংলিশে বলা হয় ডেড ফিশ হ্যান্ডশেক। আমরা সবাই করমর্দন করি, কিন্তু করমর্দনের সময় একটু সবাই সচেতন হবেন এরপর থেকে। এখানে করমর্দন করলেই আপনি বুঝতে পারবেন তালু যেন নরম, শান্ত এবং দুর্বল প্রকৃতির। হাতে যাদের ঘাম বেশি হয় এবং যারা একটুতেও দুশ্চিন্তা এবং আশঙ্কায় ভোগে, তাদের হাতের অনুভূতি এরকম। এটা সোরা এবং সিফিলিসের কারবার। আমরা দেখেছি যে ক্যালকেরিয়া কার্প পড়তে, যে সাইলিশিয়া পড়তে, যে লাইকো পড়তে, যে এইসব ওষুধের রোগীদের এরকম হয়। আঙুলের মাথা ধরা, আঙুলের মাথা ধরে হ্যান্ডশেক, সে কিরকম না, যে হ্যান্ডশেক করছে সে কাছাকাছি যাচ্ছে না, দূর থেকে হাত বাড়াচ্ছে, যেখানে সে শুধু আঙুলের মাথাগুলো করমর্দনের জন্য ব্যবহার করছে। এটাতে বুঝতে হবে যে ওই ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব আছে, এটা ডমিনেন্ট সোরার লক্ষণ। এবারে আমরা আসি গ্লাভ করমর্দন বা গ্লাভ হ্যান্ডশেক। এই যে আমরা গ্লাভস পরি না পরীক্ষা করার সময় চিকিৎসকেরা, সেই গ্লাভসের কথা বলছি। অর্থাৎ সেটা কি, এটা করা হয় ডান হাত দিয়ে ধরে বাঁ হাতের তালু তার উপরে কাপের মতন করে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ ডান হাত দিয়ে তো আমি অন্যের হাত ধরলাম, এবার বাঁ হাতটা তার উপরে রেখে কাপের মতন করে ঢেকে দিলাম। এটা সে কেন করে? কারণ এটা বোঝাতে চায় যে সে খুব সৎ ব্যক্তি। এটা রাজনৈতিক নেতারা করে থাকে, আসলে ভিতরে থাকি কিন্তু তার অন্য মানসিকতা, আর বাইরে তারা শো করেন যে সে খুব সৎ, তার ঘনিষ্ঠ এবং তার খুব কাছের লোক। এই যে দ্বিচারিতা, ডুয়াল ক্যারেক্টার, অবশ্যই সাইকোটিক প্রাধান্যযুক্ত। আমরা যদি থুজা, ল্যাকিসিস, লাইকো, নাইট্রিক অ্যাসিড এইসব ওষুধ পড়ি, দেখা যাবে এদের দ্বিচারিতা
কি ভয়ঙ্কর। স্পর্শের সঙ্গে মনের সংযোগ, এটা আগেই বলেছি, খুবই ঘনিষ্ঠ এবং একটা শক্তিশালী একটা মাধ্যম। এর ভালো খারাপ দুটো দিক আছে, তাও বলেছি। এখন আমরা জানবো স্পর্শ কারা চায় না। আমাদের মেটেরিয়া মেডিকার ওষুধগুলো হলো, আপনারা সবাই জানি, আমরা সবাই জানি যে জীবন্ত এক একটা ব্যক্তিত্ব। এখানে দেখা যাচ্ছে যে স্পর্শ চায় না এমন প্রচুর ওষুধ আছে। যেমন বাচ্চারা স্পর্শে উচ্চস্বরে কেঁদে ওঠে, স্পর্শ চায় না, চেঁচাতে থাকে, বা অভদ্র আচরণ বা ঝগড়া শুরু করে দেয়। এটা যে শুধু বাচ্চাদের মধ্যে আছে তা না, বড়দের মধ্যেও আছে, তবে প্রকারভেদ। একটা রোগিণী তার সহবাসকালে দেখা যাচ্ছে যোনিতে ব্যথা অনুভব করতেন। সহবাসে তার আগ্রহ মোটেই ছিল না। স্বামীর স্পর্শ পর্যন্ত তার কাছে বিষ তুল্য মনে হতো। তার বয়ঃসন্ধি কালের ইতিহাস বলছে যে তার শরীরে যখন যৌবন আসছে, তখন থেকেই কোনো ছেলের ইয়ার্কি ঠাট্টা ভালো লাগতো না। এমনকি সে যত সুন্দর এবং গুণী হোক না কেন, সে কোনো আকর্ষণ বোধ করত না। এমনকি কলেজেও কারো সাথে প্রেম ভালোবাসা হয়নি। ঘনিষ্ঠ সবার প্রতি টানই যেন আলগা আলগা ছিল। কাজের মধ্যে থাকতে সবসময় ভালো লাগে, কিন্তু কোনো কিছুতে মন বসে না, কোনো কিছু গুছিয়ে করা হয়ে ওঠে না। জীবনে কোনো লক্ষ্যই যেন সে দেখতে পায় না। একটা হতাশায় সবসময় নিজেকে গুটিয়ে রাখে। এভাবে আমরা দেখতে পেয়েছি যে সোরা এবং সিফিলিসের প্রভাব এখানে খুব প্রাধান্য পেয়েছে। আমরা এখানে সিপিয়া 50M একটা ডোজ তাকে দিয়েছিলাম, এবং এই অবস্থা থেকে তিনি এখন অনেকটা বেরিয়ে আসতে পেরেছে। ট্রাস্ট অ্যাভারশন, যেমন আমরা রেপার্টরিতেও দেখি যে ট্রাস্ট অ্যাভারশন টু বিং, মানে স্পর্শিত হতে চায় না। এই রুব্রিকে আমরা অনেক ওষুধই পাই। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন অ্যান্টিক্রুড, তারপরে ক্যালিকার, ট্যারিন্টুলা, ক্যামোমিলা, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড। তারপরে আরো ওষুধও আছে যেগুলোও খুব গুরুত্বপূর্ণ, যেমন অ্যান্টিমটার্ট, আর্নিকা, বেলেডোনা, ব্রাউনিয়া, চায়না, সিনা, ক্যালিকার, ল্যাকিসিস, সাইলিশিয়া, থুজা, মেডোরিনাম, এই যে ওষুধগুলো এরা আছে। আরো ওষুধ আছে, কিন্তু আমি এদেরকে চয়েস করলাম উল্লেখযোগ্যভাবে। আবার অ্যাভারশন টু বিং ক্যারেজড, অর্থাৎ আদর করা পছন্দ করে, সিনা। আবার দেখুন, চাইল্ড ক্যান নট বিয়ার টু বি টাচড অর লুকড অ্যাট, ইট কজেস ক্রাইং। শিশুটি স্পর্শিত হতে চায় না, বা স্পর্শ সহ্য করতে পারে না, তার দিকে তাকানো পর্যন্ত পছন্দ করে না। আর যদি কেউ তাকায় তাহলে, বা স্পর্শ করে, তাহলে কান্না করতে থাকে। কোন ওষুধ? অ্যান্টিক্রুড। তার মানে সে কত সেন্সিটিভ বা স্পর্শকাতর। সোরা ডোমিনেন্ট, তার সঙ্গে
সাইকোসিস এবং সিফিলিস রয়ে গেছে। ক্রস, আনসিভিল অ্যান্ড কোয়ারসাম, স্ন্যাপিশ, ক্যান নট রিটার্ন এ সিভিল অ্যান্সার, একটা ভদ্র উত্তর দেয় না, খিটখিটে মেজাজের। তার পাশে কেউ থাকুক সেটা পর্যন্ত সে সহ্য করতে পারে। কোন ওষুধ? এটা হলো ক্যামোমিলা। অর্থাৎ এখানে পেশেন্ট খুবই ওভার সেন্সিটিভ, যে একটা ভদ্র উত্তর পর্যন্ত দিচ্ছে না, আনসিভিল, অতএব সিফিলিস ডমিনেন্ট। তারপর রয়েছে সোরা, মানে সোরার সেন্সিটিভিটিকে সিফিলিস ডমিনেন্ট হওয়াতে আরো বেশি হাইপার সেন্সিটিভ করে দিয়েছে, এবং তার জন্য সে কি করছে, কারো সঙ্গে আর সংযোগ রক্ষা করতেই সে চায় না, তা থেকে দূরে থাকতে পছন্দ করছে। সো দ্যাট থার্ড অবস্থায় সাইকোসিস চলে গেছে, থার্ড মায়াজম হিসেবে। আবার ক্যামোমিলাতে কিন্তু উল্টোটাও আছে। সেটা কি? চাইল্ড এক্সিডিংলি ইরিটেবল, ওভার সেন্সিটিভ টু পেন, হোয়াইট অনলি হোয়েন ক্যারি। এই যে এক্সিডিংলি ইরিটেবল, ওভার সেন্সিটিভ টু পেন, এখানেও সোরা সিফিলিসের বৈশিষ্ট্যটাই রয়েছে। অর্থাৎ সিফিলিসের সেন্সিটিভিটিটা, সোরার সেন্সিটিভিটিটা সিফিলিস যুক্ত হওয়াতে এক্সিডিংলি, মানে ওভার সেন্সিটিভ করে তুলেছে। আবার যখনই তাকে ক্যারেড, মানে কোলে নেওয়া হচ্ছে, ক্যারি করা হচ্ছে, তখনই সে চুপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মোডালিটিটা সোরার মোডালিটি। তাহলে সোরা সিফিলিসের প্রাধান্যটা পেয়ে গেছে। সিনাতে আমরা দেখতে পাচ্ছি চিলড্রেন স্টিফেন আউট হোয়েন লুকড অ্যাট। চিলড্রেন কি হচ্ছে? স্টিফেন আউট, মানে শক্ত হয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিক নয়। ডিউরিং কাপ অর হোয়েন দে বিকাম ক্রস, যখন তারা খুব খিটখিটে মেজাজের হচ্ছে, বদমেজাজ দেখাচ্ছে, সেই সময় চিৎকার করছে, সেই সময় স্টিফ, শক্ত হয়ে যাচ্ছে। হোল বডি ইজ পেইনফুলি সোর, সারা শরীর পেইনফুলি সোর। কিসে? না টু মোশন অ্যান্ড টাচ। তাহলে মানে হাইপার সেন্সিটিভ পেশেন্ট। সোরা এবং সাইকোসিস এখানে প্রাধান্য পাচ্ছে। সাইকোসিস কেন? না স্টিফেন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, যেটা সাইকোসিসের বৈশিষ্ট্য। এবার আসি আমি আর্নিকাতে। এতেও কিন্তু আমরা দেখেছি কি, যে সোর এবং ব্রুইসড পেইন, তার জন্য সে টাচ চাইছে না বা টাচে ভয়, তা কিন্তু নয়। আসলে একটা ভয় কাজ করে। সেটা কি? ফিয়ার অফ বিং অ্যাপ্রোচড। কেউ যদি অ্যাপ্রোচ করে, তার দিকে এগিয়ে আসে, ওইটাই তার ভয়। যদি স্পর্শ করে, এটার জন্য সে স্পর্শ চায়। মেডোরিনামের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে অ্যাভারশন টু বিং টাচড। কেন সে অ্যাভারশন, তার মেডোরিনামে টাচে অ্যাভারশন কেন? এর কারণটা হচ্ছে সে খুব রূঢ় প্রকৃতির মানুষ, এবং অন্যের রূঢ়তা, অন্যরা তাকে রূঢ়, মানে ভাব দেখাক, অন্যের রূঢ়তাকেও সে পছন্দ করে না। অর্থাৎ সে খুব ডমিনেটিং টাইপের পিপল, ইগোটিক প্রকৃতি। সেই কারণ এটা হচ্ছে সাইকোটিক প্রকৃতির লোক। ট্যারেন্টুলাতে আমরাও দেখেছি
যেতেও অ্যাভারশন টু বি টাচ আছে, কারণ সে খুব ডেলিকেট এবং অনেক বাহানা করতে পছন্দ করে। তো এও সাইকোসিসেরই লোক। এবার হচ্ছে, এত সময় আলোচনা করলাম টাচ চায় না যারা, স্পর্শ চায় না যারা, এবার আলোচনায় নিয়ে আসবো টাচ চায় যারা, কারা পছন্দ করে। যেমন আমরা দেখেছি যে কার্সিনোসিন, ফসফরাস, পালসেটিলা, পোরোফাইলাম ইত্যাদি অনেক ওষুধই আছে যারা খুব টাচি। টাচি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টাচি হচ্ছে মানে হচ্ছে সেন্সিটিভ, বা এর ক্রস রুব্রিকটা হলো অফেন্ডেড। কিন্তু অফেন্ডেড আমার মতে খুব ক্লোজ নয়। ওই সেন্সিটিভ বা হাইপার সেন্সিটিভিটি, এটাই হচ্ছে টাচির ভালো রুব্রিক। আর কার্সিনোসিনে কি আছে, যে অ্যাফেকশনেট, খুব অ্যাফেকশনেট। এর থিমটা কি, যে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এবং তাকে যদি ভালোবাসা দেওয়া হয় সে খুব লাভিশ অফ দি রিসিভড লাভ। আমার একটা রোগী ছিল, পুরুষ রোগী অবশ্য, সে প্রতিদিনই শোবার আগে তার বউ একটু গা হাত পা টিপে দিক। তার যে গা হাত পা ব্যথা করছে সেটাও না, সেজন্য টিপে দেবে তা না, কাছে আসুক, গা হাত পা, গা হাতে হাত দিক, হাত বোলাক, ভালো ভালো কথা বলুক, একটু মেসেজ করে দিক, এইগুলো চাইতো। আর এর বউটা ছিল অন্য ক্লাসে, এইসব ব্যাপারে, এইসব ব্যাপার সে পছন্দ করেন। তো সে এইসব জিনিসকে খারাপ চোখে দেখে। সে ছিল ফিক্সড আইডিয়ার লোক, তাকে অবশ্য থুজা দেওয়া হয়েছিল, তো সে এগুলো করতো না। এই ব্যক্তিটা এই জিনিসের অভাবের জন্য এবং ও বউয়ের সঙ্গে সেই অ্যাফেকশনের দিক থেকে ক্লোজ না হওয়ার জন্য দেখা গেল অন্য মহিলার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক হয়ে গেল। এবার সে মহিলা তাকে, আমি জিজ্ঞাসা করলাম তাকে এত ভালো লাগছে কি জন্য, বলে সে আমার চাহিদা মেটাচ্ছে, কাছে আসে, ভালোবাসে, হাত পা টেপে মেসেজ করে দেয়, মানে এক কথায় সে যা চায় সেই রকম। এই যে লাভিশ ব্যাপার, সে লাভ চায়, এবং সেই লাভটা কিরকম, খুব ডিপ, সেন্সিটিভ, সফট, অ্যাফেকশনেট হতে হবে, এবং সেটা হতে হবে প্যাশনেটিক টাইপ। অবশ্য এই প্যাশনেটিক টাইপের লাভটা মেডোরিনামের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মেডোরিনাম মোর প্যাশনেট, কার্সিনোসিন লেস প্যাশনেট। ফসফরাস এর কথায় আসবো। ফসফরাসের কিন্তু এই যে সেন্সিটিভ ভালোবাসা এরকম চায়, তার মধ্যে সিম্প্যাথিটা অনেক বেশি, এবং ধরা যেতে পারে যে কার্সিনোসিনের চেয়ে এই বিষয়ে তার গুরুত্ব বেশি ছাড়া কম নয়। অর্থাৎ কার্সিনোসিন, ফসফরাস দুটোই সিম্প্যাথির দিক থেকে ফসফরাস তুলনায় কিছু এগিয়েই থাকবে। তো সেও এরকম ভালোবাসা পছন্দ করে। পালসেটিলা, পালসেটিলার মধ্যে, পালসেটিলার চোখে তো গামলা গামলা খালি অশ্রু, ওর মধ্যে যেন
ট্যাঙ্কি আছে জলের, একটুতেই তো কেঁদে ফেলে, কিন্তু তার মধ্যে একটা অ্যাবান্ডন ফিলিং আছে, অর্থাৎ তাকে যেন কেউ পরিত্যাগ করে চলে গেছে, কেউ ভালোবাসছে না, একটা ফরসেকেন ফিলিং, যে নিজে একাকিত্ব বোধ, অর্থাৎ যেটাকে সাইকোলজিতে এমটিনেস সেন্সেশন বলা হয়। অর্থাৎ দেখা যাবে যে বাড়ির কেউ, ছেলে মেয়েরা হয়তো বিদেশ চলে গেছে, তো সেই ক্ষেত্রে বাবা মা বাবা মারা বিশেষ করে, সব বাবা মাই যে সমানভাবে করে তা অবশ্য বলবো না, কারো বেশি কম হবে, পালসিটিলা হলে অনেক বেশি এটা ফিল করি, এবং সে কেঁদে ভাসাতে থাকে। এই যে ফরসেকেন ফিলিং, এই ফিলিংসটার জন্যই, এইটা পূরণ করার জন্যই পালসিটিলা গাঢ় আলিঙ্গন এবং আদর, ক্যারেস, এটা পছন্দ করে। এটা অবশ্যই শরিক সিমটম, এবং সোরা ডমিনেন্ট রয়েছে বলেই এরকম একটা ফরসেকেন ফিলিংস, একটা শূন্যতা, এটা নেই নেই ভাব, হ্যাঁ, এটা নেই নেই ভাব, কি যেন অভাব, এইটা, এই ফিলিংস ডেফিনেটলি সোরা ডমিনেন্ট রয়েছে। এবার টাচ সহ্য করতে পারেন কারা? টাচ অ্যাগ্রাভেশন অফ ইচ আদার, অর্থাৎ কিরকম, একজন ব্যক্তি টাচটা দিতেও পছন্দ করেন, আবার নিতেও পছন্দ করেন, দুটোতেই তার অ্যাগ্রাভেশন। ল্যাক ক্যানাইনাম, সরিনাম, স্যানিকিউলিয়া, এইসব ওষুধ অ্যাগ্রাভেশন হয় টাচ করলে। ল্যাক ক্যানাইনাম কেন এরকম করে? কারণ সে নিজেকে হীনমন্য ভাবে, মনে করে শরীর তার খুব খারাপ, জঘন্য বস্তু, শরীর একটা জঘন্য বস্তু, সে নিজেকেও কাউকে তাই স্পর্শ করতে দেয় না, আবার অন্যকেও তা করতে দেয় না। এই যে ভাবনা, এটা অবশ্যই সিফিলিটিক বৈশিষ্ট্য। এবার আমরা শেষ পর্বের দিকে আসছি। ল্যাক ক্যানাইনামের সম্পর্কে আরেকটু বলা যেতে পারে যে এর মনের মধ্যে এইসব মনোভাবগুলো অন্যের দ্বারাই হোক আর যে কোনো কারণেই হোক, যদি দমন অবস্থায়, সাপৃষ্ট অবস্থায় থাকি, তার রাগ সে প্রকাশ করতে না পারে, তাহলেই একটা সে অবসেশনে, অবসাদে ভুগতে থাকে। কিন্তু যখন আবার প্রকাশ করে, ঠিক ন্যাট্রামিউরের মতন হঠাৎ করে প্রকাশ করে, এবং ন্যাট্রামিউরের মতন হলেও ন্যাট্রামিউর অত কাউকে অভিশাপ দেয় না, গালিগালাজও করে না, কিন্তু ল্যাক ক্যানাইনাম অভিশাপ দেয়, কার্সিং অ্যান্ড সোয়ারিং এটা করতে থাকে, যা হচ্ছে সিফিলিটিক মায়াজমের বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে। সরিনামও খুব কিন্তু সেন্সিটিভ, কিন্তু সে হচ্ছে খুব নিরাশাবাদী মানুষ, তার শরীর এত দুর্বল, তার মন এত দুর্বল যে সে কোনো স্ট্রেস নিতেই পছন্দ করে না, তাই সে কোনো কারো স্পর্শ দিতেও পছন্দ করে না, নিতেও পছন্দ, সে নিস্পৃহ থাকতে পছন্দ করে। ডোন্ট ওয়ান্ট টু বি টাচড, এটা সেনিকাউলার ভাষণ। সে খুব রেগে চিৎকার করে, অ্যান্ড অবস্টিনেট, খুব একগুঁয়ে জেদি প্রকৃতির। ক্যালি গ্রুপের মধ্যে আমরা সাধারণভাবে দেখতে পেয়েছি যে টাচ অ্যাগ্রাভেশন আছে, এমনকি
কৈশানেও অ্যাগ্রাভেশন এই গ্রুপে আছে। এবং ক্যালিকার্ভের মধ্যে তো আমরা দেখেছি দাঁতের ব্যথায় চিবুতে গেলেও খাবারের স্পর্শ পর্যন্ত দাঁতের ব্যথাকে বাড়িয়ে দেয়। ডিলুশন টাস্ট, এটা আর একটা রুগী, সে মনে করে যে সে তাকে কেউ স্পর্শ করছে। এটা কোন কোন ওষুধে দেখি, মেডোরিনাম থুজাতে দেখি। মেডোতে কেন এরকম করে? কারণ তার মধ্যে একটা সেক্সুয়াল অপরাধ বোধ কাজ করে এবং সেই জন্য তার মধ্যে বিভিন্ন রকমের সেক্স রিলেটেড এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো যদি হয়ে যায়, সেই ভয় তার মধ্যে প্রবলভাবে থাকে। ওই কারণের জন্য সে সবসময় একটা ডিলুসিভ ফিয়ারে থাকে। আর একবার হয়ে যদি খুব বিবেকবান হয়, তাহলে এই ভয় আরো বেশি প্রাবল্য পায়। থুজাতে কি, থুজাতে কেন এরকম মনে হয়? থুজা তো আমরা জানি আসলে একটা সব বিষয়ের মধ্যে একটা ইনকোঅর্ডিনেশন আছে, একটা অপরাধ বোধ কাজ করে। সে সবসময় নিজের মনের বিষয়গুলোকে সিক্রেট রেখে কাজ করে। ভেতরে একরকম, বাইরে আর এক রকম সে দেখায়। এটা থুজা পড়লেই জানা যায়। অর্থাৎ ইনকোঅর্ডিনেশন কাজ করে, এটা সাসপিসিয়াসনেস কাজ করে। ফলশ্রুতিতে কি হয়, তার মধ্যে সে যে ভুল করছে, খারাপ কাজ করছে, যদি কেউ দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছে, সেটাও তো লুকিয়ে চুরিয়ে করছে। এবং এইসব অপরাধ বোধগুলো তার মনের মধ্যে জমা থাকে। সেই অপরাধ বোধ থেকেই সে মনে করে যে সে খুব একটা ভালো লোক না। অতএব অন্যের টাচ ও সে ভালোবাসে না। একটা গিল্ট, অপরাধ বোধ, যে এই শরীরকে কারো ছোঁয়া উচিত না, এই মনোভাব থেকে সে নিজেকে সরিয়ে রাখতে পছন্দ করে। টাচ থিংস ইম্পেল টু, অর্থাৎ এটা আর একটা বিষয়, যেটা হচ্ছে যে সবকিছু কে সে টাচ করতে পছন্দ করে। বেলেডোনা, কার্সিনোসিন, হায়াসামাস, মার্কারি, সালফার, থুজা, এদের মধ্যে এই জিনিসটা আছে। সব কিছুতেই সে ছুঁতে চায়। কার্সিনোসিনের বাচ্চারা, নরম প্রকৃতির বাচ্চারা নরম খেলনা পছন্দ করে এবং আপনার ক্লিনিকে যদি আসে, যে দেখবেন এটা ধরবে, ওটা ধরবে, এটা পরীক্ষা করবে, ওটা ছুঁয়ে দেখবে, যে যেন সে একটা কৌতূহলের তার সীমা নেই। মানুষের সান্নিধ্য সে খুব পছন্দ করে, কেননা অ্যাফেকশন এবং সিম্পেথি থেকে এটা করে। থুজা স্পর্শ করতে চায় কি, চায়, কিন্তু গোপনীয় ভাবে আপনাকে তা জানতে দেবে। অর্থাৎ সে সবসময় গোপনীয়তা রক্ষা করে চলতে চায়। বেলেডোনাতে যেন একটা ডেলিরিয়াম স্টেট তৈরি হয়, যেন সবকিছুকে ছুঁয়ে দেখতে হয়। সালফারের মধ্যে আমরা দেখি যে এটা আছে, কিন্তু তার থিমটা কি? তার থিমটা হচ্ছে সেলফিশনেস। তার বক্তব্য হচ্ছে যে আমার যা আছে সেটা তো আমারই, তোমার যা আছে সেটাও আমার। অর্থাৎ সবকিছুই সে নিজের করে নিয়ে দিতে চায়, কাউকে কিছু ছাড় দিতে চায় না। সেই কারণের জন্য সে ও ছোঁয়াছুঁয়ির মধ্যে যেতে চায় না। অন্যকে ছুঁয়ে আদর করা অত বেশি দরকার নেই, অন্যেরাও তাকে ছুঁয়ে একটা কৃতজ্ঞতা দেখাক বা কিছু দেখাক,
ভালোবাসা দেখা, সে তার পছন্দ না। তো আজকে অনেকটাই বলা হয়ে গেল, রাত অনেক হয়ে গেল। সর্বশেষে বলবো যে ডক্টর হ্যানিম্যানও তার অর্গাননের 290তম অ্যাফোরিজমে যে কিন্তু মেসমেরিজমের কথা বলেছেন, যেখানে বলছেন খুব ভালো মনের মানুষ, সৎ প্রকৃতির মানুষ টাচের দ্বারা ভাইটাল ফোর্সকে শক্তিশালী করে বা চাঙ্গা করে তুলতে পারে। যেখানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ওষুধ দিয়ে হয়তো ইমপ্রুভ করা গেছে ঠিকই, কিন্তু শরীর এত দুর্বল যে এই কনভ্যালেসেন্ট পিরিয়ডে সে যেন সেই দুর্বলতা থেকে সুস্থতার জায়গায় সম্পূর্ণভাবে ফেরত আসতে পারছে না। সেই সব ক্ষেত্রগুলোতে তিনি বলেছেন যে খুব সৎ মনের মানুষ এই টাচ স্পর্শের মাধ্যমে যদি এগুলোকে সেই একটা বিশেষ পদ্ধতি ফলো করতে হবে মেসমেরিজমের, সেই পদ্ধতি ফলো করে যদি এটা করে তাহলে ভাইটাল ফোর্স সক্রিয় হয়ে উঠবে। আর সুতরাং তিনিও এটা অনুমোদন করে গেছেন এবং অতীতকাল থেকে আমরা এটা দেখেছি, এই টাচ হিলিং পদ্ধতি চলে আসছে এবং এর গভীরতা তো অনেক বেশি। চীনের আকুপাংচার, এই যে বিভিন্ন তারা যে নার্ভের এন্ডিংস গুলো শনাক্ত করেছে যে বিভিন্ন জায়গায় পাম বা বাহুতে, পায়ে, শরীরের বিভিন্ন জায়গাগুলোতে, সেখানে তারা সূক্ষ্ম নিডিল দ্বারা পিক করে সেই শক্তিকেই তো জাগানোর চেষ্টা করেছে। এটাও ওই টাচ হিলিং থেকেই এসেছে। এছাড়াও টাচ হিলিং বিভিন্ন প্রকার আছে বিশ্বে এবং এখনো প্রচলিত আছে। তো সবশেষে বলা যায় যে টাচ এক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমাদের মেটিরা আমেরিকাতে আমি যেটা বললাম সেটা কিছুই না, আরো অনেক রূপদিক রয়েছে, সেগুলো হয়তো বলা হলো না। আমি শুধু একটু গাইডলাইন দিলাম মাত্র। আজ এইখানেই শেষ করছি। সবাইকে এই বক্তব্য শোনার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। একটি অসাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা চক্রে উপস্থিত থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।